ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের রুমিন ফারহানা বিশাল ঘাটতি বাজেট, কর ও ট্যাক্সে ভ্যাটের বোঝা, ব্যাংকিং খাতের নজিরবিহীন দুর্নীতি, স্বাস্থ্য শিক্ষা খাতের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি রাজস্ব আদায়ে বিশাল লক্ষ্যমাত্রা, সব মিলিয়ে কিভাবে দেখছেন 2026-এর অর্থবিদ? এই প্রশ্নটা রেখে আমি বলছি যে কথাটা যারা ফজলুল্লাহ বাবু রেখে গেলেন, এটার উপরে যদি আপনি বলতে চান, উনি মনে করছেন এই যে বিশাল ঘাটতিটা এইটা অটোমেশন করে কভার করা যাবে। ধন্যবাদ। এবারের 9,38,000 কোটি টাকার বাজেটে প্রায় 6,95,000 কোটি টাকা তো আমাদের কর রাজস্ব থেকে আসবে। তার মধ্যে প্রায় 70% মতন টাকা আসবে আমাদের ভ্যাট, শুল্ক এগুলো থেকে, যেটার প্রত্যক্ষ, এটাকে পরোক্ষ কর বলবো, কিন্তু প্রত্যক্ষ প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরে। আর ব্যক্তি খাতের যে কর, যেটা প্রত্যক্ষ কর, সেটা কিন্তু সব মিলিয়ে বোধহয় 32-33% কিংবা সর্বোচ্চ 38% মতো। ফলে করের আওতা সম্প্রসারিত করা হচ্ছে যখন বলা হচ্ছে, তখন মানে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের উপর নানা ফর্মে পরোক্ষ করটা নেওয়া হবে। যেমন ধরুন, আমরা বলছি না যে 60টার মতো পণ্যে কর ছাড় দেওয়া হয়েছে। আসলে কতটা পণ্যের উপর কর আরোপ করা হয়েছিল? করা হয়েছে 250টা। তার মধ্যে থেকে 60টাতে কর ছাড় দেওয়া হয়েছে। আমাদের কতটা পণ্য আমরা ব্যবহার করি? আমাদের যে মুদ্রাস্ফীতি হিসাব করে, তাতে আমাদের 383টা আইটেমে 749টা ভ্যারাইটির নিয়ে আমাদের মুদ্রাস্ফীতি হিসাব করে। যেমন ধরেন যে চাল, ডাল, তেল এসব মিলিয়ে আমরা যে বলি যে 9.8% মুদ্রাস্ফীতি হয়েছে। কিন্তু যদি আমরা সাধারণ মানুষ, যে দরিদ্র মানুষ যে 37টা পণ্য ব্যবহার করে, সেগুলোর মুদ্রাস্ফীতি যদি দেখি, সেটা কিন্তু 15%-এর উপরে চলে যায়। কারণ সোনার দামে, সোনায় কত 1% বাড়লে তো অনেক টাকা। টেলিভিশনে কয় পার্সেন্ট বেড়েছে, তারপরে আপনার মোবাইলে কত পার্সেন্ট বেড়েছে, ওখানে বেড়েছে তো 1%, কত 0.5%, আর এদিকে বেড়েছে 15%, সব মিলিয়ে গড়ে তো 9.8। ফলে মুদ্রাস্ফীতির আঘাত পড়ে কিন্তু এই সাধারণ মানুষ ব্যবহার করে যে সমস্ত পণ্য, তার উপরে। এবং একটা বড় সুপার শপে একটা আমি খোঁজ নিচ্ছিলাম যে তারা কত আইটেমের পণ্য রাখে। তার মধ্যে প্রায় 50,000 আইটেমের পণ্য তাদের রাখে, বিভিন্ন ভ্যারাইটিটা মিলিয়ে। তো ফলে আমাদের পণ্যের বাজারটা কিন্তু অনেক বড়, ভ্যারাইটিটা অনেক বড়। তার মধ্যে থেকে 60টা পণ্যে কর ছাড় দেওয়া হয়েছে। আমরা তাহলে দেখবো যে টাকাটা কোথেকে আসবে? 6,95,000 কোটি টাকা। তাহলে এটা তো ভ্যাটের আওতা সম্প্রসারিত হবে, নানা ধরনের, বলবো যে একই জিনিসের উপর 4বার 5বার পর্যন্ত কর আরোপ হয়ে যেতে পারে। উৎসে কর, উৎপাদনে কর, ভোগে কর, এমনকি এরকম যদি বিক্রেতা যে ভ্যাট দেয়, ভ্যাটটা আসলে কার উপরে গিয়ে পড়ে? শেষ পর্যন্ত তো ভোক্তার উপরে গিয়েই পড়ে। ফলে শেষ পর্যন্ত ওই ভবনের ভিত্তির উপর যেমন পুরো ভবনের ভার, ফলে আমাদের গোটা কর ব্যবস্থাপনার পুরো ভারটা কিন্তু একদম সাধারণ মানুষের উপরে। তো ফলে আমরা দেখব এবারের বাজেটে সাধারণ মানুষই হয়তো বাজেটটার সমস্ত টাকা যোগান দেবেন। বাজেটের ঘাটতি আছে বিপুল পরিমাণ, সেই ঘাটতির টাকাটা কোথেকে আসবে? সেটা ব্যাংক থেকে লোন নেওয়া হবে এবং বিদেশ থেকে লোন নেওয়া হবে। বিদেশ থেকে লোন নেওয়া হবে, তার সুদ শোধ দিতে হবে 1,27,000 কোটি টাকা। তো 1,27,000 সুদ শোধ দেবে, এই টাকাটা কোথেকে আসবে? আবার এইখান থেকে আসবে। আর দেশের ব্যাংক থেকে যে টাকাটা নেবে, এই টাকাটা কার টাকা? বাংলাদেশ ব্যাংকে প্রায়, ধরেন বাংলাদেশের সবগুলো ব্যাংক মিলে প্রায় 19 লক্ষ কোটি টাকার আমানত আছে। তো 19 লক্ষ কোটি টাকার আমানতের মধ্যে থেকে তো প্রায় 6.5 লক্ষ কোটি টাকা তো আমাদের ঋণখেলাপি হয়ে আছে, তারা তো টাকা ফেরত দিচ্ছে না। জনগণ যে টাকাটা রেখেছে, কেউ ডিপিএস করে প্রতি মাসে মাসে 500 টাকা রাখে, স্কুল শিক্ষক রাখেন, আমাদের গার্মেন্টস শ্রমিকরা রাখেন, সাধারণ মানুষ রাখেন, বিপদের সঞ্চয় হিসেবে রাখেন, ওইটাই তো ব্যাংক আবার লোন দেয়। সে লোনের মধ্যে দেখা যায় 1/3 টাকা ওটা খেলাপি হয়ে আছে। বাকি যেটা আছে সেখান থেকেও আবার যদি সরকার আবার লোন নেয়, তাহলে যে আমাদের এখানে যে পরবর্তীতে বেসরকারি বিনিয়োগের জন্য যদি ইয়েরা লোন পেতে চান, সেই টাকার টান পড়ে যাবে। তো সব মিলিয়ে আমার যেটা মনে হয় যে বাজেটটা আমাদের বড়, বাজেট আমাদের প্রতি বছরই বড় হচ্ছে। স্বাধীনতার পরে আমরা 786 কোটি টাকার বাজেট দিয়ে শুরু করেছিলাম, এখন আমরা 9,38,000 কোটি টাকার বাজেটে এসেছি। প্রতি বছরই আমাদের বাজেট বাড়ছে, কিন্তু খেয়াল রাখতে হবে বাজেট ব্যবহারের সক্ষমতা কতখানি বাড়ছে। আমাদের বড় বাজেটের যে চমক আছে, কিন্তু বড় বাজেট বাস্তবায়নের ব্যর্থতার বিষয়টা কিন্তু খুব বেশি আলোচনা হচ্ছে না। আমাদের উন্নয়ন বাজেটে খুব বেশি যে বরাদ্দ বাড়ানোর সুযোগ, তা কিন্তু নাই। কারণ
আমাদের রাজস্ব বাজেটই তো অনেকখানি ব্যয় হয়ে যাচ্ছে, ফলে উন্নয়ন বাজেটের পরিমাণটা কম, ফলে দেশের যে নতুন ধরনের উন্নয়নের কথা ভাববো সেগুলো কিন্তু একটু কমে যাচ্ছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা ভাবা দরকার যে আমাদের ট্যাক্সেশন পলিসির মধ্যে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন পলিসি নামে পুঁজিবাদের মধ্যেও একটা বিষয় আছে যে যাদের আয় বেশি তাদের কর বেশি, যাদের আয় কম তাদের কর কম। কারণ যাদের আয় বেশি তারা ভোগ করে বেশি, তাদের সামর্থ্য বেশি, তারা রিসোর্স মোবিলাইজ করতে পারে বেশি, রিসোর্স ইউটিলাইজ করে বেশি, ফলে তারা সেখানে কর বেশি দেবেন। কিন্তু আমাদের এখানে যাদের আয় কম তাদের রেহাই নাই, তারা করের হাত থেকে কোনোভাবেই বাঁচবে না, ইনডাইরেক্ট করের হাত থেকে। কিন্তু যাদের আয় বেশি তাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ বেশি, তাদের দুর্নীতি করার সুযোগ বেশি, এমনকি টাকা পাচার করার সুযোগ বেশি। সেটা দেখুন, শুধু একটু দেখি যে এত বড় একটা অভ্যুত্থানের পরেও 2025 সালে বাংলাদেশের থেকে কি অবস্থা, দুর্নীতির বিষয়টা কীরকম, সুইস ব্যাংকে টাকার পরিমাণটাও বেড়ে গেল। তাহলে অভ্যুত্থানের পরেও কিন্তু দুর্নীতিবাজদের লুটপাট করা বা টাকা পাচার করাটা কমে নাই। ফলে এই বাজেট সেই দুর্নীতিবাজদের কতখানি কন্ট্রোল করতে পারবে সেটাও আমাদের একটু দেখতে হবে।